আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা মূলত হাজির হয়েছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার তোমরা সকলেই জানো যে প্রথম চ্যাপ্টারের উপর বা পুরা বইয়ের উপরই তোমাদের যেই সিলেবাস দেওয়া হয়েছে তার উপর তোমাদের 10টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, যেগুলোকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলবো। সেই সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটা সাজেশন নিয়ে হাজির হয়েছে এই ক্লাসে। অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। যারা যারা রানাস টিচিং রুমে প্রথম এসেছো অবশ্যই কী করতে হবে বলো তো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে যেন আমাদের প্রতি সময়ের প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাও। সো আর কথা বাড়াবো না, আমি তোমাদেরকে এখন নিয়ে যাব সরাসরি ক্লাসে। এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা একটি প্রশ্ন রেখেছি, মানুষের অর্থনৈতিক জীবন গড়ে উঠে কয়টি বিষয়ের সমন্বয়ে, সেগুলো কি কি। তাহলে আমরা প্রথম প্রশ্নটা করলাম, মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে 3টি বিষয়ের সমন্বয়ে, একটি হচ্ছে কৃষি, শিল্প, একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় কোন বিষয়টি পাওয়া গেছে। অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার বছরের ধারাবাহিকতায় অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করে তার কালানুক্রমিক বিবরণ পাওয়া গেছে। ঠিক আছে, এরপরে তোমরা দেখো যে প্রাচীনকালে মানুষ কিভাবে জীবনযাপন করত। আজ থেকে হাজার বছর আগে মানুষ চাষাবাদ জানতো না, ঘরবাড়ি নির্মাণ করতেও জানতো না। মানুষ তখন ছোট ছোট দল বা গোত্র গঠন করে একসাথে বসবাস করত। নদী থেকে মাছ, বন জঙ্গল থেকে বিভিন্ন পশু পাখি শিকার এবং ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি থেকে কৃষি ও শিল্প ও ব্যবসা বাণিজ্যিক বিকাশ ঘটায়। অর্থনৈতিক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী। অর্থনৈতিক ইতিহাস পাঠের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই, ধীরে ধীরে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন, সভ্যতা নির্মাণ সহ সকল কিছুর বর্ণনা করা সম্ভব। কোন দুটি প্রত্নস্থলে পাওয়া নিদর্শন দ্বারা প্রমাণ হয় যে প্রাচীন বাংলায় কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল। পাণ্ডু রাজার ডিবি এবং মহিষা দল প্রত্নস্থলে পাওয়া নিদর্শন থেকে প্রমাণিত হয় যে প্রাচীন বাংলায় একটি কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল। পাণ্ডু রাজার ডিবি ও মহিষ দল প্রত্নস্থলে পাওয়া শস্যাগারের ধ্বংসাবশেষ এবং ধানের দানা দ্বারা কি অনুমান করা যায়। পাণ্ডু রাজার ডিবি ও মহিষ দল প্রত্নস্থলে পাওয়া শস্যাগারের ধ্বংসাবশেষ দ্বারা অনুমান করা যায় যে 3.5 বা 4,000 বছর আগেই বাংলার মানুষ ধান জাতীয় শস্যের উৎপাদন প্রক্রিয়া জানত এবং তা সংরক্ষণের জন্য তারা শস্যাগার ব্যবহার করত। একাদশ শতকের রচনায় রামচরিতম কাব্য থেকে প্রাচীন বাংলায় কোন বিষয়টি জানা গেছে। একাদশ শতকে লেখা রামচরিতম কাব্য থেকে জানা যায় বাংলা অঞ্চলের উত্তর পূর্ব দিকে সেই সময় প্রচুর পরিমাণ কাঁঠাল এবং আখ উৎপাদন হতো। এগুলো প্রাচীনকালে মানুষের বাংলার অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ কৃষিপণ্য ছিল। তাম্রশাসন জারি করা হতো কেন। দেখো, বাংলা অঞ্চলের রাজা বা শাসকগণ যখন কাউকে কোনো জমি দান করতেন, সেই দানের দলিল হিসেবে একটি তাম্রশাসন জারি করতেন। জমি ক্রয় বিক্রয়ের সময়ও তাম্রশাসন জারি করা হতো। তারপর বলছে প্রাচীন বাংলায় তাম্রশাসন নিয়ে গবেষণা করেছেন এমন 2জন ইতিহাসবিদের নাম লেখো। তো এমন 2জন ইতিহাসবিদের নাম আমরা এখানে পাচ্ছি, নিহার রঞ্জন রায় আর একটা হচ্ছে শাহানারা বেগম। এরপর আমরা দেখব 20 শতকের মধ্যভাগে, একটু খেয়াল করো, 20 শতকের মধ্যভাগ অবধি বাংলায় ব্যাপকভাবে পাটের উৎপাদন হতো কেন। দেখো, নদীমাতৃক বাংলাদেশের জলের প্রাচুর্য এবং আর্দ্র জলবায়ুর কারণে 20 শতকের মধ্যভাগে পর্যন্ত বাংলা অঞ্চলে পাটের ব্যাপক উৎপাদন হতো। প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের নৌকা মানুষের চলাচল এবং পণ্য পরিবহনে মাধ্যম হয়ে উঠেছিল। এটা আসলে দেখো, এখানে অসংখ্য নদ নদী, খালবিল এবং জলাভূমিতে পরিপূর্ণ বাংলা মানুষের পক্ষে স্থলপথে যাতায়াতের সুবিধা ছিল খুবই কম। এই কারণে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরনের নৌকা বাংলা অঞ্চলে মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল। কাদেরকে দাড়ি শিল্পী বলা হতো, এটা আমরা অলরেডি MCQতে দেখেছি এবং আমরা আমাদের যেই শর্ট কোশ্চেন কুইজ যেটা আছে সেইটাতে কিন্তু আমরা দেখেছি। সো এটা একটু তোমরা পড়ে নাও, এবং আমি এটা এর আগেও বলেছি। মানুষ মুদ্রা বা টাকার আবিষ্কার করে কেন। এটাও মূলত কি, আদিমকালে মানুষ নিজেদের উৎপাদিত পণ্যের বিনিময়ে অন্য কারো কাছ থেকে প্রয়োজনীয় আরেকটি পণ্য নিতেন। সভ্যতার অগ্রগতির ফলে মানুষ এক সময় এই বিনিময় প্রথাকে সহজ করার জন্য মুদ্রা বা টাকার আবিষ্কার করে। মহাস্থানগড়ে ব্রাহ্মী লিপিতে উল্লেখ্য
উল্লেখ হওয়া প্রাচীন বাংলার প্রচলিত দুইটি মুদ্রার নাম, একটা হচ্ছে গণ্ডক, একটা হচ্ছে কাকিনী। ঠিক আছে, গণ্ডক কি এটা একটু ভালোভাবে পড়বা। টাকশাল কি, সেখানে কি করা হতো? টাকশাল হচ্ছে আসলে মুদ্রা যেখান থেকে জারি বা ছাপা হতো সেটাকে টাকশাল বলা হয়। শাসকগণ টাকশালের মাধ্যমে মুদ্রা জারি করতেন। সো আমরা আরও কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে। 17 নম্বর, তাম্রলিপ্তি বন্দর ক্রমেই তার গুরুত্ব হারিয়েছিল কোন শতকে এবং কেন? ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের গবেষণা থেকে জানা যায় নদীর কি হয়েছিল, অত্যাধিক পলি জমার কারণে 8ম শতকে তাম্রলিপ্তি বন্দরটি ক্রমেই তার গুরুত্ব হারিয়ে ফেলে। প্রাচীন বাংলার দুইটি অভ্যন্তরীণ নদী বন্দরের নাম লেখা, একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তীরবর্তী ওয়ারী বটেশ্বর বন্দর, আর একটা হচ্ছে ক্ষীরোদা নদী তীরবর্তী দেবপর্বত। পাকিস্তান রাষ্ট্র বাংলার পূর্ব অংশের মানুষেরা কৃষি ক্ষেত্রে কি ধরনের বৈষম্য শিকার হয়? এটা একটু তোমরা পড়ে নিবা, কৃষিক্ষেত্রে কি ধরনের বৈষম্য শিকার হয়। এরপরে তোমাদেরকে বলছে লাস্ট কোশ্চেন 20 নম্বরে বলছে যে পাকিস্তান আমলে পূর্ব বাংলার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল কেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছিল, বৈষম্যর শিকার হয়েছিল। সো দেখো আমরা একটু দেখি আমাদের যে এই চ্যাপ্টারের থেকে আমরা যেই কোশ্চেনগুলো দিলাম সেগুলো থেকে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলেই বুঝতে পেরেছো, পড়া ধরতে পেরেছো। তোমরা এগুলো সুন্দর করে নোট করে যারা পড়তেছো, ক্লাসটা দেখতেছো, নোট করে পড়া শেখার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।